ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে কাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বিসিবি কর্তাদের পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে হবে বৈঠক। এদিকে বাংলাদেশের সব খেলা শ্রীলঙ্কায় গেলে হবে গ্রুপ রদবদল। সি গ্রুপ থেকে বাংলাদেশ যেতে পারে বিতে, যেখানে আয়ারল্যান্ডের জায়গা নিতে পারে টাইগাররা, তবে আছে বিকল্প ভাবনাও। এখনও অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। যে দলে ঠিক কতজন সদস্য থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আইসিসির হেড অব সিকিউরিটি আসবেন নিশ্চিত। 2 থেকে 3 সদস্যের দল ঢাকায় আসবে বিসিবি ও সরকারের সঙ্গে কথা বলতে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়, কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। তবে একটা বিষয় হলফ করে বলা যায়, বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হবে না। তবে সম্ভাব্য 2টি সমাধান হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে। প্রথমত, বাংলাদেশের ম্যাচ সরানো হবে শ্রীলঙ্কাতেই, কিন্তু গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি শ্রীলঙ্কাতে ও 1টি ভারতের চেন্নাইতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এমনটা হলে ভারত এবং বাংলাদেশ 2 দলেরই নৈতিক বিজয় হবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। তবে দ্বিতীয় সমাধানের দিকে বিসিবি বেশি গুরুত্ব দেবে নিশ্চিত, আর সেটা হলো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা। আর সেটা করতে হলে সম্ভাব্য সেরা সমাধান হলো গ্রুপ রদবদল। এই মুহূর্তে টাইগাররা আছে সি গ্রুপে, যেখানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, ইতালি ও নেপাল। বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশকে নেওয়া হতে পারে গ্রুপ বিতে, যে গ্রুপের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই, যেখানে স্বাগতিক দেশটির পাশাপাশি আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করার পরিকল্পনা আছে আয়ারল্যান্ডের। সেক্ষেত্রে আইরিশরা আসবে সি গ্রুপে আর বাংলাদেশ তাদের জায়গা নেবে গ্রুপ বিতে। আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে যমুনা স্পোর্টস। তারাও গুঞ্জন শোনার কথা স্বীকার করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা আইসিসির কাছ থেকে তারা প্রস্তাব পাননি। তবে আইরিশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরাও এটাকেই সম্ভাব্য সেরা সমাধান হিসেবে ধরছে আপাতত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। নাজিনুর রহমানের প্রতিবেদন দেখছিলাম, এটা তো একটা ভালো অপশন হতে পারে গ্রুপ সোয়াপ, অর্থাৎ যে গ্রুপটায় বাংলাদেশ রয়েছে তারা যদি পুরোপুরি শ্রীলঙ্কায় যে খেলে। তবে বাংলাদেশের অনড় অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি। সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম। একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের 2 প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি জয় শাহর কপালে। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের। স্টেডিয়ামের টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআইয়ের। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে ভারত, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে।
পাশাপাশি টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবেও বড় ক্ষতির মুখে পড়বে ভারত, কমবে ম্যাচ সংখ্যা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে 40 ম্যাচের মধ্যে 26টি হওয়ার কথা ভারতে, কিন্তু বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সেই সংখ্যা নেমে আসবে 22-এ। বিপরীতে 14 ম্যাচের পরিবর্তে শ্রীলঙ্কায় হবে 18 ম্যাচ, ফলে প্রায় 50-50 অবস্থানে চলে যাবে লঙ্কানরা। বড় দেশ যেমন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তাই তেমন কোনো হাই ভোল্টেজ ম্যাচ হবে না ভারতে। তাতে দর্শক আগ্রহ যেমন কমবে, তেমনি আয়োজনের উত্তাপেও পড়বে ভাটা। ভেন্যু হিসেবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কলকাতার ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে নিজের গড়া ফাঁদে পড়ে এখন হাঁসফাঁস অবস্থা খোদ ভারতের, যেখানে শেষ ভরসা আইসিসি। যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায়, তবেই কেবল স্বস্তি মিলবে বিশাল অঙ্কের আর্থিক, রাজনৈতিক ও নৈতিক পরাজয় থেকে। মুজরাম বিন তারেক, যমুনা স্পোর্টস। হুট করেই বিপিএলে ম্যাচের সূচি পরিবর্তনে হতাশ সমর্থকরা। ঢাকা রংপুর ম্যাচ দেখতে টিকিট কাটার পর অন্য দলের ম্যাচ দেয় ক্ষুব্ধ মাঠে আসা দর্শকরা। বিসিবি ক্রিকেটার দ্বন্দ্বের মাঝে বিড়ম্বনায় পড়াটা মানতে পারছেন না সমর্থকরা। কেটে গেছে শঙ্কার মেঘ, বিপিএল বয়কট কিংবা দর্শকদের মুখ ফিরে নেয়া, তবে সব ছাপিয়ে গ্যালারি কানায় কানায় পূর্ণ। ঢাকা পর্বের প্রথম দিনটা অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএল এর ম্যাচ। কেমন গেল দর্শকদের কাছে প্রথম দিনের সেই অনুভূতিটা জানবো। কালকে যে ম্যাচটা হওয়ার কাছে ছিল কিন্তু এই ম্যাচটা হয়নি। দর্শকের আশা দিয়েও টিকিট কিনাও, ইনশাল্লাহ টিকিটটা ফেরত দেনের টাকা দিবে কিনা তাও কিছু বলে নেই। কিন্তু যাই হোক, আজকে কালকে একটা হামলার কারণে খেলাটা হয়নি, বয়কট হয়েছে। আমরা মূলত রংপুরের খেলা দেখার জন্য টিকিট কাটছিলাম, তো আমাদের আজকে অফিস অফ আছে, টিকিট কাটছি ওই হিসেবে, কিন্তু খেলা এটা কালকে দিয়ে দিচ্ছে, ওই জন্য আমাদের আজকে এই খেলা দেখতে হচ্ছে। এটা পরে আমরা হতাশ। গতকালকে যে প্লেয়াররা বিপিএল বয়কট করেছিল প্রথমে, দর্শকদের হিসেবে আপনাদেরও নিশ্চয়ই খারাপ লেগেছিল যারা এসেছিল। দুঃখজনক ব্যাপার সেটা। আমরা এটা খুশি হয়েছি যে আসলে খেলাটা বাদ হয়ে গেছিল, এটা আবার আমরা দেখতে পারতেছি, এটা আমরা খুব উৎসাহী উপভোগ করতেছি আছি। খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক বিষয়। এত বড় একটা কাহিনী হয়ে গেছে যে বিপিএল বাদ, বয়কট সবাই আন্দোলন করছে, এটা খুবই বাজে একটা হয়েছে। শেষটা ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু শুক্রবারের আগে ফাইনাল ম্যাচ আছে। তবে আমরা ঢাকার যে টিমে যে সাব্বির রহমান খেলে, আমরা চাই সাব্বিরকে 2-এ 3-এ বা 4-এ ব্যাট করাতে হবে। সাব্বিরে বাংলাদেশের যে হার্ড হিটিং একটা যে ব্যাটসম্যানের দরকার, সেই ব্যাটসম্যান হার্ড হিটিং নাই। আছে জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, এগুলো আসলে চলে না। আর সাব্বির রহমানকে আরও আগে যদি সুযোগ দেয়, তাহলে সাব্বির রহমান আরও অবশ্যই ভালো কিছু করবে। টিকিট কাটা হয়েছে 11টা, ঠিক আছে, 5,500 টাকার বই হতে ছিলাম, তো অনেকটাই ভালো লাগলো যে খেলাটা হয়েছে, আমাদের টিকিটটাও কাজে লাগছে। আমরা টিকিট কাটছিলাম ঢাকা রংপুর ম্যাচ, তো আমরা ঢাকা রংপুর ম্যাচ দেখতে পারলাম না। এরপরও কনফিউজ জাগে মনের ভিতরে যে কি হয় না হয়, কারণ সেকেন্ডে সবকিছু চেঞ্জ করতেছে। আমাদের প্রত্যাশা খুব ভালো হোক, বাংলাদেশ ক্রিকেটটা আরো এগিয়ে যাক। রংপুর ঢাকার ম্যাচটা আজকে দিত, আজকে অফ ডে, আমরা অফ ডে টিকিটটা কাটছি। আমরা তো মুস্তাফিজের খেলা দেখবো, আমরা তাসকিনের খেলা দেখবো, আমরা সাব্বির রহমানের ভক্ত, সাব্বির রহমানের পারে না। কনফিউজ যেমনটা দর্শকরা বলছিলেন যে নিজ পছন্দের যে দলের খেলা দেখার জন্য টিকিট কেটেছিলেন বৃহস্পতিবারের জন্য, সেই ম্যাচটা রিশিডিউল করায় অনেকেই পছন্দের দলের খেলা দেখতে পারেনি। সেই হতাশা যেমন আছে, তেমনি বিপিএল এর শেষটা যাতে সুন্দর হয় সেটাই দর্শকদের প্রত্যাশা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। অনিশ্চয়তা কাটিয়ে মাঠে ফিরেছে বিপিএল, তবে দর্শকদের আক্ষেপের কথা শুনছিলাম। হাসান আল মারুফ তিনি আছেন মিরপুরে, এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, শুনছিলাম দর্শকদের প্রতিক্রিয়া। আসলে আজকে যাদের ম্যাচ দেখার জন্য টিকিট কাটা হয়েছিল তারা নেই, দর্শকরা যেহেতু সোয়াব হয়েছে এখানেও একটা ব্যাপার। তো কি মনে হচ্ছে আসলে বিপিএলের এই যে ইমেজ সংকট হচ্ছে কিনা? কারণ প্রত্যেক বিপিএলে কিছু না কিছু ঘটে, এবারও বিভিন্ন কারণে আসলে হ্যাম্পার হচ্ছে, দর্শকদেরও কিছুটা আসলে এখানে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন কিংবা একটু বিরক্তি তো প্রকাশ করছেনই। পাশাপাশি আরেকটা প্রশ্ন করতে চাই যে আইসিসির প্রতিনিধি দল আসবে আগামীকাল, কিছুটা অগ্রগতি মনে হচ্ছে কিনা? বিসিবি সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে কিনা? আর রঞ্জন, প্রথমে বিপিএল নিয়ে বলি। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটা নিয়ে প্রতিটা আসরেই যে সমালোচনা থাকে, যে বিতর্ক থাকে, প্রশ্ন ঘেরা থাকে, সেটা এবারও ছিল না এমনটা না, যদিও গত দুইবারের তুলনায় অনেকটাই কম ছিল। শুরুটা বেশ ভালো হয়েছিল, সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল। সিলেটে আমরা খুব বেশি আসলে বিতর্ক দেখিনি, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেগুলো বিসিবি বেশ ভালোভাবে সামাল দিয়েছে। তবে ঢাকা পর্বে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, ক্রিকেটার এবং বিসিবির মাঝখানে যে সংকট সমস্যা বা যে দ্বন্দ্ব, সেটা নিয়ে আসলে একটা কমেন্টকে ঘিরে যে যতদূর ঘটনাটা গড়িয়েছে, সেটার জন্য সাফারার কিন্তু ক্রিকেটার, বিসিবি, একই সাথে দর্শকরা যেটা মানতে পারছেন না। গতকালকের যে ম্যাচটা ছিল সেটা আজকে নেওয়া হয়েছে, আজকের
সেই ম্যাচটা কালকে। তো যারা আজকের ম্যাচের টিকিট কেটেছিলেন আজকের ম্যাচ দেখার জন্য, বিশেষ করে রংপুর ঢাকার ম্যাচ ছিল আজকে, সেই ম্যাচটা কিন্তু তারা দেখতে পারেনি। তাদেরকে দেখতে হয়েছে নোয়াখালী এবং চট্টগ্রামের ম্যাচ, বা এখন সিলেট এবং রাজশাহীর ম্যাচ চলছে সেই ম্যাচটা। সো তারা আসলে সেই জায়গা থেকে হতাশ, কারণ তারা তাদের পছন্দের যে দল সেই দলের খেলা দেখতে চেয়েছিলেন, তবে সেটা পারেননি। এই জায়গা থেকে হতাশা ক্ষোভ তো আছে, তবে ক্রিকেট পাগল জাতি, ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আছে, সেই ভালোবাসা থেকে তারা মাঠে ফিরেছেন এবং গতকালকে যে বয়কটের ইস্যু ছিল সেটি ছাপিয়ে আজকে গ্যালারি কানায় কানায় পূর্ণ, তারা উপভোগ করছেন এবং তাদের প্রত্যাশা এটাই যে শেষটা সুন্দর হবে, ভালোভাবে বিপিএলের এবারের আসরটা শেষ করতে পারবে। আর একটা বিষয় যেটি হচ্ছে আগামীকালকে সকালে আইসিসির একটি প্রতিনিধি দল আসছে এবং যতদূর আমি দুই একটি মাধ্যমে কথা বলে জেনেছি দুপুরের দিকে আইসিসির সাথে বৈঠকে বসতে পারেন বিসিবির সভাপতি সহ একাধিক বিসিবি পরিচালক, এবং পরবর্তীতে ক্রীড়া উপদেষ্টার সাথেও একটি বৈঠকের শোনা যাচ্ছে। সেখানে হয়তো আলোচনা হবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে তারা, যেমনটা শোনা যাচ্ছে যে তারা হয়তো বা বাংলাদেশকে প্রথমে ভারতে যে বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য তারা একটু আবেদন করবে, বা তাদের আসলে তাদের জায়গা থেকে সেই আর্জিটা জানাবে। বিসিবি যেহেতু তাদের সিদ্ধান্ত অনড় এখন পর্যন্ত যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা কিংবা অন্য কোথাও তারা খেলতে চায়, সেটিতেই তারা অনড় থাকবে। এখন দেখার বিষয় যে আইসিসির যে প্রতিনিধি দল আসছে তারা বিসিবির সাথে বা সরকারের যদি মুখপাত্রের সাথে কথা বলে সেখানে কি সিদ্ধান্তটা নেয়, কিভাবে তারা আলোচনাটা আগায়, সেটা একটা বিষয়। একই সাথে আইসিসির যে প্রতিনিধি দল আসবে তারা কিন্তু কালকে একটি ম্যাচ দেখবে বিপিএলের, সেটিও কথা শোনা যাচ্ছে, হয়তো দ্বিতীয় ম্যাচ যেটা সেটা দেখবে। এবং দুপুরে যে বৈঠকটি আছে সেটি হচ্ছে একটি 5 তারকা হোটেলে হওয়ার কথা শোনা যাচ্ছে। এখন পর্যন্ত আসলে কালকের জন্য অপেক্ষা, কালকে হয়তো জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে কি আছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে কোথায় যাচ্ছে কিনা আদৌ, বা কিভাবে কি হবে, হয়তো কালকেই মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত হয়তো আসতে পারে। রঞ্জন, একেবারে নোয়াখালীর ভক্তদের কি অবস্থা, সমর্থকদের? তারা তো ফাইনালি আসলে প্রথম আসরটা কেমন গেল, ছিটকেই গেল বলা যায় প্লে অফ থেকে। তাদের সমর্থকরা কেমন দেখছেন তাদের প্রতিক্রিয়া? নবাগত দল প্রথমবার এসছে এবং আমি সিলেট পর্ব কাভার করেছিলাম, যেহেতু সিলেটে প্রথম দিনের ঘটনা যদি বলি, কয়েকটি বাস, মানে অনেকগুলো বাস, 20-30টা বাস হবে হচ্ছে নোয়াখালী থেকে। নোয়াখালীর সমর্থকরা মাঠে এসেছিলেন নোয়াখালীকে সাপোর্ট করতে, যদিও তাদের সে হতাশা, শুরুটা ভালো হয়নি। প্রথম 6টি ম্যাচে নোয়াখালী হেরে যায় খুব বাজেভাবে। আসলে সমর্থকদের যে প্রত্যাশা ছিল দলটা নিয়ে, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি। তবে ভালো একটা কামব্যাক কিন্তু ছিল, পরপর 2 ম্যাচে জয় দিয়ে নোয়াখালীর যারা সমর্থক ছিলেন তারা হয়তো আশা দেখছিলেন যে শেষ 2 ম্যাচে যদি নোয়াখালী জিততে পারে, একটা সমীকরণ কিন্তু ছিল, রংপুর যদি ওইদিকে 2 ম্যাচ হেরে যায়। কিন্তু সেই সমীকরণ আজকে সব শেষ হয়ে গেছে। নোয়াখালীর হারের মধ্য দিয়ে তারা মাত্র 2টো ম্যাচে জয় পেয়েছে, 8 ম্যাচে। সে জায়গায় নোয়াখালীর আসলে যাওয়ার আর সুযোগটা নেই। এবং নোয়াখালীবাসী যেমনটা বলছেন যে তারা হতাশ, আক্ষেপ তো আছেই, তবে প্রথমবার যেহেতু এসছে, পরের বার আরও গোছালোভাবে আসবে, ভালো প্লেয়ার আনবে আরও বেশি, সেটাই তাদের প্রত্যাশা। এবং যে ক্রেজ, আসলে বারবারই বলছিলাম যে বিপিএল এর সমর্থকদের আমরা সবসময় দেখি যে বরিশালের একটা ক্রেজ আছে। হোপফুলি পরের বার তারা এসে ভালো করবে এবং বিপিএল এর বাকি ম্যাচগুলো অনেক ভালো যাবে। অসংখ্য ধন্যবাদ আসাল মারুফ, তিনি যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে এবং তিনি জানাচ্ছিলেন সবশেষ অবস্থা সেখানকার। বিপিএল এর বাকি অংশে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস, তবে দায়িত্ব থেকে সরানো হয়নি সোহানকে। ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি করতে নিজেই নেতৃত্ব থেকে সরেছেন তিনি, জানিয়েছেন দলটির প্রোটিয়া কোচ মিকি আর্থার। নতুন অধিনায়ক লিটন বলছেন 1 ম্যাচ জিতেই দলকে সুপার 4-এ নিতে চান তিনি। বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝপথে অধিনায়কত্ব পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবার লিগ পর্বের 2 ম্যাচ বাকি থাকতে অধিনায়কত্ব পরিবর্তনের কথা জানালো টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। নুরুল হাসান সোহানের পরিবর্তে আসরের বাকি অংশে দলটির দায়িত্ব সামলাবেন লিটন দাস। তবে বিষয়টি এমন নয় যে টিম ম্যানেজমেন্ট সোহানকে সরিয়ে দায়িত্ব দিয়েছে লিটনকে। রংপুরের প্রোটিয়া কোচ মিকি আর্থার জানালেন সোহান নিজেই থাকতে চাননি নেতৃত্বে। সোহান কয়েকদিন আগে আমার কাছে এসেছিল, বলেছিল সে অধিনায়কত্ব থেকে সরে যেতে চায়। সে নিজের পারফরমেন্স নিয়ে আরও কাজ করতে চায়, নিজের চেয়েও দলকে সে এগিয়ে রেখেছে। ভালো ব্যাপার হচ্ছে জাতীয় দলের অধিনায়ক লিটন আমাদের সাথেই আছে, ফলে আনন্দের সাথে আমরা জানাচ্ছি টুর্নামেন্টের বাকি অংশে লিটন দাস আমাদের নেতৃত্বে থাকবে। রংপুরের সুপার 4-এর স্বপ্ন ঝুলে আছে 1 জয়ের অপেক্ষায়। অধিনায়কের দায়িত্ব নেয়া লিটনের জন্য সবার আগেই সেই প্লে অফ নিশ্চিত করার চ্যালেঞ্জটাই উতরে যেতে হবে। লিটন বলছেন চ্যালেঞ্জটা খুব বেশি নয়, 1 ম্যাচ জিতেই কোয়ালিফাই করতে চান তিনি। আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার 4-এ। সো সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো
অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। এবারের আসরে টানা 5 ম্যাচ জেতার সুযোগ ছিল রংপুর রাইডার্সের, তবে 10 পয়েন্ট নিয়ে আগেই সুপার 4 নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হয়েছে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে সুপার ওভারে হেরে। সবশেষ 3 ম্যাচেও হেরেছে তারা, যার মধ্যে নোয়াখালীর ম্যাচটাও ছিল হাতের নাগালে। খুব ক্লোজ কিছু গেম হেরেছি, যেটা না হারলে হয়তো বা এই পয়েন্ট টেবিলটা এরকম হতো না। সো আমার কাছে মনে হয় আমরা যে খুব খারাপ ক্রিকেট খেলেছি তা না, বাট ক্রিকেটে অনেকটা লাক ফেভারের বিষয় থাকে, আমরা মনে হয় ওই জায়গায় একটু পিছিয়ে গেছি। তো হোপফুলি এখান থেকে ওভারকাম করে, যেহেতু নতুন ভেন্যু, নতুন চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, তো চেষ্টা করবো আমরা এখান থেকে ওভারকাম করে ভালো কিছু দেওয়ার জন্য। রংপুরের হাতে ম্যাচ আছে দুটি। ঢাকার বিপক্ষে জয় পেলে শনিবারই চতুর্থ দল হিসেবে এবারের আসরের প্লে অফ নিশ্চিত করবে রাইডার্স, আর তা না হলে রোববারের নোয়াখালী ম্যাচ তাদের জন্য হতে পারে অগ্নি পরীক্ষা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। আগামী মৌসুমের জন্য নতুন কোচের সন্ধানে রিয়াল মাদ্রিদ। স্কাই স্পোর্টস জার্মানি বলছে, লস ব্ল্যাঙ্কোস সভাপতি পেরেজের পছন্দের শীর্ষে ইয়র্গেন ক্লপ। রিয়ালে যেতে 3টি শর্ত নাকি দিয়েছেন এই জার্মান। তবে ক্লপের সাথে চুক্তি করতে না পারলে আর্জেন্টাইন জাতীয় দলের কোচ স্ক্যালোনি নাকি রিয়াল বোর্ডের পছন্দের শীর্ষে। শাবি আলোনসোর বিদায়ের পর আলভারো আরবেলোয়া এখন রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ। তবে রিয়াল ভবিষ্যতের জন্য হাই প্রোফাইল কোচের সন্ধানে নেমে পড়েছে। কোচের শর্টলিস্টে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের নাকি সবচেয়ে বেশি পছন্দ জার্মান কোচ ইয়র্গেন ক্লপ, এমনটাই দাবি করছে স্কাই স্পোর্টস জার্মানি। বর্তমানে রেডবুল গ্লোবালের হেড অব সকার হিসেবে কাজ করছেন এই জার্মান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত পেশাদার কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা করছেন না তিনি। তবে গুঞ্জন আছে, কিছু শর্তে রাজি হলে রিয়ালের দায়িত্ব নিতে রাজি হবেন ক্লপ। প্রথম শর্ত, রিয়াল মাদ্রিদে তাকে দীর্ঘকালীন মেয়াদে দায়িত্ব দিতে হবে, ঠিক যেমনটা তিনি করেছিলেন ডর্টমুন্ড ও লিভারপুলে। সেই সাথে ক্লাবের দলবদল পলিসিতেও চান পূর্ণ নিয়ন্ত্রণ। ফুটবল 365 বলছে, রিয়ালে যোগ দেবার শর্ত হিসেবে 2 ডিফেন্ডার উপমেকানো ও মার্ক গুয়াকে দলে নেবার শর্ত নাকি দিয়ে দিয়েছেন ক্লপ। সেই সাথে রাইট ব্যাক ও মিডফিল্ডেও নতুন ফুটবলার নেবার পরিকল্পনার কথা জানিয়েছেন রিয়াল বোর্ডকে। তবে শেষ পর্যন্ত ক্লপের সাথে চুক্তি করতে না পারলে বিকল্প ভাবনাও আছে লস ব্ল্যাঙ্কোসদের। রিয়াল বোর্ডের পছন্দের তালিকায় আছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর তরুণ ফুটবলারদের সাথে সাফল্য পাওয়ার অতীত ইতিহাসের কারণে পেরেস তাকে একজন আদর্শ উত্তরসূরি হিসেবে দেখছেন। 2026 বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়লে বার্নাবুতে পাড়ি দিতে পারেন স্কালোনি। এছাড়াও শর্টলিস্টে আছেন আরও 3 কোচ। সদ্যই চেলসির দায়িত্ব ছাড়া এনজো মারেস্কা আর মার্শেইয়ের বর্তমান কোচ রবার্টো ডে জার্ভিও আছেন বিবেচনায়। তাদের আধুনিক গেম ট্যাকটিক্সের জন্য রিয়াল বোর্ড তাদের পছন্দ করেন। সেই সাথে দ্রুতই স্বল্পমেয়াদে সাফল্য পাওয়ার পরীক্ষিত ট্র্যাক রেকর্ডের কারণে অ্যান্টোনিও কন্তের নামও নাকি আছে বিবেচনায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।